হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর মুভি এক্সপ্লেন চ্যানেলে আজকে একটা অসাধারণ জম্বি মুভি সম্পর্কে জানাবো। এই কোরিয়ান সিনেমাটির নাম হলো ট্রেন টু বুসান, যেটা 2016 সালে রিলিজ পায়। এই সিনেমাটির মধ্যে আমরা দেখতে চলেছি একটি ট্রেনের মধ্যে কিভাবে মানুষেরা জম্বিতে পরিণত হয়। আশা করি এই জম্বি সিনেমার গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে এই জম্বি সিনেমার গল্পটি শুরু করা যাক। সিনেমার শুরুতে একটি শেয়ার কোম্পানির ফান্ড ম্যানেজারকে দেখানো হয়। তিনি বেশ চিন্তিত হয়ে বসেছিল। আর্টিকেলে লেখা রয়েছে কোনো রকমভাবে ফার্মের মাছগুলো মারা যাচ্ছে, কেননা এই ফার্মের শেয়ার স্টক তারা কিনে রেখেছিল। আর ইনার নাম হলো সিওকু। আর এরপরে তার অ্যানালিস্ট কিমকে অফিস রুমে ডাকে, আর তারপরে তাকে সেই ফার্মের সব শেয়ার বিক্রি করে দিতে বলে। কিম খুব আশ্চর্য হয়, কেননা একসঙ্গে এতগুলো শেয়ার বিক্রি করলে মার্কেটের অবস্থা খুবই ডাউন হয়ে যাবে। কিন্তু শিয়োকু এসব ব্যাপারে গুরুত্ব না দিয়ে তাকে মার্কেট বিক্রি করে দিতে বলে। আর এরপরে সে তাকে জিজ্ঞাসা করে বাচ্চারা কি ধরনের গিফট পছন্দ করে, কেননা কালকে তার মেয়ের জন্মদিন। কাজের পেশারে শিয়োকু মেয়েকে খুব একটা সময় দিতে পারে না, আর তার বউয়ের সঙ্গেও তার বনিবনা নেই। আর তার বউ তার থেকে দূরে ভূষণ নামে একটি শহরে থাকে। তার অফিস থেকে নেমে সে যখন তার গাড়ির কাছে আসে, তখন তার বউ তাকে ফোন করে। তার বউ তাকে নোটিশ পাঠিয়েছে তার মেয়েকে নিয়ে, আর তার দায়িত্ব নিয়ে ঝগড়া লেগে যায় দুজনের মাঝে। আর তার মেয়ের নাম ছিল সুয়ানু, আর আগামীকাল তাকে তার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সিয়োকু সেখানে যেতে চায় না। দুজনে তর্কাতর্কি শেষে ফোন কেটে দেয়। বাড়িতে ঢুকে সোয়ানু রুমের সামনে গিয়ে সে দেখে চাদরের মধ্যে মুড়ে মায়ের সঙ্গে ফোনে কথা বলছে। সুয়ান তার মাকে বলছে তার বাবা যদি তার মার কাছে নিয়ে না যায়, তাহলে সে একাই ট্রেন ধরে চলে যাবে। কথা বলার সময় তার বাবার উপস্থিতি বুঝতে পেরে সে ফোন রেখে দেয়। সুয়োকু তখন তার মেয়েকে বলে এই সপ্তাহে তার অনেক কাজের চাপ, আর পরের সপ্তাহে তাকে নিশ্চয়ই তার মায়ের কাছে নিয়ে যাবে। আর এতে তার মেয়ের মুখটা বেশ ভারী হয়ে যায়। আর তখন তাকে খুশি করতে সিয়োকু তার জন্মদিনের গিফটটা তাকে দেয়। আর আগ্রহের সঙ্গে সে তার গিফট বক্সটি খোলে। আর সেটা দেখার পর সে আরও দুঃখিত বোধ মনে করে, কেননা কিছুদিন আগে সেম গিফট তার মা তাকে দিয়েছিল। টেবিলের উপরে পুরনো গিফটটার উপর নজর যেতেই সিয়োকু বেশ বিব্রত বোধ মনে করে। এরপরে তার মেয়েকে জিজ্ঞাসা করে সে কি পেলে খুশি হবে। আর সে বায়না ধরে আগামীকাল তাকে নিয়ে তার মায়ের সঙ্গে যেন দেখা করতে যায়। সিয়োকু তখন তার মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করে সে কাজে খুবই ব্যস্ত, কিন্তু সুয়ান তার একই জেদ ধরে বসে থাকে। আর মেয়ের জেদের কাছে পরাস্ত হয়ে সে তার নিজের রুমে ফিরে আসে। এরপরে সিয়োকুকে তার মা জিজ্ঞাসা করে সে আগামীকাল তার মেয়েকে ভূষণে নিয়ে যাবে কিনা। তখন সিয়োকু বলে সে নিয়ে যাবে। আর এরপরেই তার মা তাকে বোঝায় সে যেন তার বউয়ের সঙ্গে খোলামেলাভাবে কথা বলে, কেননা একটা সম্পর্ক এত সহজে ভেঙে দেওয়া যায় না। আর তাদের এই রেশারেশির জন্য এই ছোট্ট মেয়েটা কষ্ট পাচ্ছে। এই মেয়েটার দিকে তাকিয়ে তাদের নিজেদের ভুল বোঝাবুঝিগুলো ঠিক করে নেওয়া উচিত। তার মায়ের মুখে বউয়ের কথা শুনে সিয়োকুর বশ বিরক্ত লাগছিল, তাই সে মাকে এই ব্যাপারে কথা বলতে মানা করে। তার মাও তখন খুব আপসেট হয়ে যায়, আর এটাও বলে সুয়ান একটা স্কুলের প্রোগ্রামে গান গাইতে স্টেজে উঠেছিল, কিন্তু প্রথম অংশটুকু গিয়ে সে ঘাবড়ে যায়, কারণ উপস্থিত অভিভাবকদের মধ্যে তার বাবা মা কেউ ছিল না। আর এরপরে তার মা তাকে বোঝায় কাউকে খুশি করতে না পারলে আর অন্তত সে যেন কারো দুঃখের কারণ না হয়। আর এই বলে সে একটি বিছানার ওপরে ভিডিও ক্যামেরা রেখে চলে যায়। আর সেই ক্যামেরার মধ্যে সুয়ানের পারফর্মের ভিডিও করা রয়েছে, যেখানে কিনা সোয়ানকে খুব হতাশ দেখাচ্ছিল। আর এই ভিডিওটা দেখার পর সিয়োকুর বেশ খারাপ লাগে। পরের দিন সকালে সিয়োকু মেয়েকে নিয়ে ভূষণের উদ্দেশ্যে রওনা হয়। আর সুয়ান খুব আনন্দের সঙ্গে তার মাকে ফোন করে জানায় তারা তাদের কাছে আসছে। সিয়োকু তখন তার মেয়েকে নিয়ে একটি মেট্রো স্টেশনে আসে। অন্য যাত্রীদের মতো সেও নিজের সিটে বসে পড়ে। স্টেশন মাস্টার সময় মতোই মেট্রো ছাড়ার সিগন্যাল জানায়, কিন্তু মেট্রো ছাড়ার আগে তার অজান্তে একটি মেয়ে ভেতরে ঢুকে পড়ে। তার পায়ের মধ্যে একটি মারাত্মক জখম ছিল, মনে হচ্ছে কিছু একটা তাকে কামড় দিয়েছে। তার প্রভাব দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ছে। তো যাই হোক, ট্রেন ছেড়ে দেওয়ার সময় সুয়ান জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। হঠাৎ সে খেয়াল করে একজন লোক স্টেশন মাস্টারের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আর এটা দেখার পর সোয়ান অনেকটা চমকে ওঠে। আর এই ঘটনাটা বাবাকে বলতে গিয়ে দেখে তার বাবা ঘুমিয়ে পড়েছে, তাই সে আর তার বাবাকে কিছু বলে না। আর বেশ কিছু সময় কেটে যাওয়ার পর সুয়ানের বাথরুম পায়। সে বাবাকে পাশ কাটিয়ে বের হয়ে বাথরুমে যায়।
আর প্রথমে সে বাথরুমে একজন পাগলকে দেখতে পায়। পাগলটা পুরুষ বাথরুমে ঢুকে সে আর বেরোতে চাইছিল না। ট্রেনের স্টাফ তাকে বের করার জন্য চেষ্টা করছিল, কিন্তু পাগলটা বিড়বিড় করে একটা কথাই বলছিল, মরে গেছে, সবাই মরে গেছে। সোয়ান কিছুক্ষণ তাদের এই তামাশা দেখার পরে লেডিস টয়লেটে যায়। সেখানে সেংহুয়া নামে একজন লোকের সঙ্গে দেখা হয়। তার গর্ভবতী স্ত্রী বাথরুমের মধ্যে রয়েছে, আর সে বাইরে দাঁড়িয়ে তার বউকে পাহারা দিচ্ছিল। তখন সেংহুয়া সোয়ানকে অন্য একটি টয়লেটের দিকে যেতে বলে, কেননা এই টয়লেটে তার স্ত্রী ছিল। এদিকে ট্রেনের মধ্যে হুট করে উঠে যাওয়া সেই মেয়েটির শরীরে একটি ভাইরাস ছড়িয়ে পড়ে। সে এতক্ষণ বাথরুমের মধ্যে লুকিয়ে ছিল, আর এখন সে সহ্য করতে না পেরে সে বাইরে বেরিয়ে আসে। আর তাকে একজন অ্যাটেন্ডেন্ট দেখতে পেয়ে তাকে সাহায্য করার জন্য তার কাছে যায়, কিন্তু কয়েক মিনিটের জন্য সে আক্রান্ত মেয়েটি জম্বিতে পরিণত হয়। আর সে প্রথমেই সেই সাহায্য করতে আসা মেয়েটিকে কামড়ে ফেলে, আর কামড়াতে কামড়াতে পাশের বগির ভেতরে নিয়ে যায়। আর এই বগির ভেতরে বেসবল টিমের প্লেয়াররা ছিল, আর তারা এই ঘটনা দেখে অনেক ভয় পেয়ে যায়। সেই জম্বি মেয়েটি তাকে ছেড়ে অন্যের উপর আক্রমণ করতে শুরু করে, আর ততক্ষণে সেই অ্যাটেন্ডেন্ট মেয়েটিও জম্বিতে পরিণত হয়েছে। আর তারা দুজনে মিলে সেই বেসবল প্লেয়ারদের উপর আক্রমণ শুরু করে দেয়। তারা সবাইকে এক এক করে কামড়াতে শুরু করে, ফলে কামড় খাওয়া সেই লোকেরাও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে, আর ধীরে ধীরে সবাই জম্বিতে পরিণত হয়। পুরো বগির মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে যায়। একজন ট্রেনের স্টাফ এই ঘটনা যখন দেখে পাশের বগি থাকা সবাইকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে সেই স্টাফও আক্রমণের শিকার হয়। এদিকে সিন চেঞ্জ হয়ে শিওকুকে দেখানো হয়, আর তার কাছে একটি ফোন আসে। আর যখন সে পাশে তাকায়, সে তার মেয়েকে দেখতে না পেয়ে অনেক আতঙ্কিত হয়ে পড়ে। আর সেই সঙ্গে ট্রেনের হইচইয়ের শব্দ শুনে সে দ্রুত মেয়েকে খুঁজতে বের হয়। আর সুয়ান তখন ততক্ষণে বাথরুম শেষ করে বাইরে এসে দেখে এই ট্রেনের চিত্র একদম চেঞ্জ হয়ে গেছে, আর সবাই কিনা দৌড়াদৌড়ি করছে। সুয়ান তখন সামনের বগিতে তার বাবাকে দেখতে পায়। সিওকো তখন তার মেয়েকে নিয়ে পিছন দিক থেকে দৌড়াতে শুরু করে, আর সামনের দিক থেকে ছুটে আসতে থাকে অসংখ্য জম্বি। সিওকো তখন তার মেয়েকে নিয়ে সেভ একটা বগিতে চলে আসে। আর এই সময় সেয়ঙ্গার স্ত্রী বাথরুম থেকে বের হয়। তারা দুজন স্বামী স্ত্রী এতক্ষণ ধরে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে কিছুই জানতো না, আর তাদের সামনে একজন ছেলে একজন মেয়েকে আক্রমণ করে দেয়। সেটা দেখে তার বউ বলে সেই মেয়েটাকে গিয়ে বাঁচাতে, কিন্তু বাঁচাতে গিয়ে সে ফেঁসে যায়। আর তখন গিয়ে সে বুঝতে পেরে যায় এরা মানুষরূপী ভয়ানক জম্বি, আর তাদের সঙ্গে সে শক্তিতে পেরে উঠবে না। আর তাই সে তার বউকে পেছনের স্যাপ বগিতে যেতে বলে। আর ততক্ষণে আতঙ্কে শিওকু সে বগির দরজা বন্ধ করে দিয়েছিল, আর এদিকে তার বউ এসে দরজা ধাক্কা দিতে থাকে। আর এদিকে শিওকু বুঝতে পারে না সে এখন কি করবে, আর কোনো উপায় না পেয়ে সে শেষে দরজা খুলে দেয়। আর যার ফলে স্যাং আর শিয়ং দুজনে স্বামী স্ত্রী ভেতরে ঢুকতে সক্ষম হয়, কিন্তু জম্বিগুলো দরজায় এসে ধাক্কা দিতে শুরু করে। স্যাং তখন দরজা চেপে ধরে শিওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে কিভাবে তাদের আটকাবে। আর শিওগো তখন ভালো করে পর্যবেক্ষণ করে স্যাংকে দরজা থেকে সরে আসতে বলে, আর সে তাকে জানায় জম্বিরা জানে না কিভাবে দরজা খুলতে হয়, আর তারা শুধু মানুষকে দেখতে পেয়ে উন্মাদ হয়ে যায়। আর তার কথা শুনে স্যাং দরজা থেকে সরে আসে, আর তারপরে শিয়ং বোতলের পানি সেই দরজায় ছিটিয়ে দেয়, আর তাতে সেখানে পত্রিকা লাগিয়ে দেয়। আর এতে জম্বিগুলো তাদেরকে দেখতে না পেয়ে শান্ত হয়ে যায়। আর পরিস্থিতি একটু শান্ত হলে স্যাং শিওকোকে তাদের কাছে ক্ষমা চাইতে বলে, কেননা সে গর্ভবতী একজন মহিলাকে দেখার পরও সে দরজা বন্ধ করে দিয়েছিল। এরকম বিবেকহীন কাজের জন্য তার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আর সে শিওকোর সঙ্গে ঝামেলা শুরু করে দিচ্ছিল প্রায়, কিন্তু তার বউ মানা করায় সে থেমে যায়। আর এরপরে স্পিকারে অ্যানাউন্স করা হয় যে ট্রেন পরের স্টেশনে থামবে না, আর যাত্রীরা যেন নিজেদের সিটে বসে যায়। আর এটা শোনার পর ট্রেনের মধ্যে থাকা একজন লোক যার নাম মিস্টার ইয়ংসুকিউক, সে ট্রেনের ইন্টারকিউম থেকে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, আর তাকে বলে তারা এখন বিপদে রয়েছে, আর পাশের বগিতে মানুষেরা একে অপরকে রাক্ষসের মতো খেয়ে ফেলছে। আর এই সব কিছু জানার পরেও কেন ক্যাপ্টেন ট্রেন থামাচ্ছে না, তখন ক্যাপ্টেন জানায় এটা কন্ট্রোল রুমের নির্দেশ, আর তার হাতে কোনো কিছুই করার নেই। আর এই সময় সিওকুর কাছে তার বৃদ্ধ মায়ের ফোন আসে। তার মা তখন তাকে বলে সে যেন ভালো করে তার মেয়ের খেয়াল রাখে। এইসব কথা বলতে বলতেই তার মা আর্তনাদ করতে শুরু করে। তার মায়ের এরকম কথা শুনে সেও বুঝে যায় তার মাও জম্বি ভাইরাসে পরিণত হয়ে গেছে। আর হতবাক হয়ে সিওকু ফোন রাখতে তার মেয়ে জিজ্ঞাসা করে দাদি কেমন আছে, কিন্তু সিওকু তার মেয়েকে কোনো উত্তর দিতে পারে না। এরই মধ্যে ট্রেনটি
পরের স্টেশন পার হতে গিয়ে একটি ঝাঁকি খায়। ট্রেনের যাত্রীরা বাইরের মধ্যে হুলস্থুল কাণ্ড দেখতে পায়, আর এই স্টেশনের মধ্যে ভাইরাসের প্রকোপ শুরু হয়ে গিয়েছে। আর এরপরে তারা বুঝতে পারে কেন কন্ট্রোল রুম থেকে ট্রেন এখনো থামানোর জন্য মানা করা হয়েছিল। এই সময় টিভিতে সরকারের নিউজ দেখতে পাওয়া যায়। সরকার সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন আর সাবধান থাকার সবাইকে পরামর্শ দেয়। আর সরকারের এই কথাকে কেউ সেরকম গুরুত্ব দেয় না, কারণ চোখের সামনে তারা যা কিছু দেখছে তাতে আতঙ্কিত না হয়ে কোনো উপায় নেই। তো যাই হোক, কিছুক্ষণ কেটে যাওয়ার পর ট্রেনের মধ্যে অ্যানাউন্স করা হয় ট্রেন তখন পরবর্তী স্টেশন দার্জিলিংয়ে গিয়ে থামবে। আর যাত্রীরা যেন এক এক করে শান্ত হয়ে সেখানে নেমে যায়, আর সেখানে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনীও মজুদ থাকবে। আর ট্রেনের এই ঘোষণা শুনে সিওকু সেমন একটা ভরসা পায় না, আর তাই সে একপাশে গিয়ে দার্জিলিংয়ে থাকা তার একজন বন্ধু লেফটেন্যান্ট জুংকে ফোন করে, আর তাকে এটাও বলে এই স্টেশনে নামাটা সেফ হবে কিনা। আর তখন সে জানায় এখানে নামাটা তো সেফ হবে, কিন্তু ট্রেনের ভিতরে থাকা সমস্ত যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এটা শোনার পর সিওকু অনেক ঘাবড়ে যায়, আর সে তার মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইন ক্যাম্পে যেতে চায় না। আর ওই জন্য সে ওই লেফটেন্যান্টের কাছে হেল্প চায়, আর ওই জন্য যেমন করে হোক তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বিনিময়ে সে শেয়ার স্টকে তাকে ফেভার দেবে। আর এটা শোনার পর ওই লেফটেন্যান্টও রাজি হয়ে যায়, আর তাকে এটাও পরামর্শ দেয় সেজন্য সামনের গেট দিয়ে বের না হয়ে পেছনের গেট দিয়ে বের হয়, আর সেখান থেকে সে তাকে রিসিভ করে নেবে। ট্রেন দার্জিলিং স্টেশনের কাছাকাছি এসে সবাই একটু অস্বস্তি বোধ মনে করে, কেননা জায়গাটা একদম শুনশান আর নিরীহ হয়ে আছে। কোথাও একটা কোনো রকমের মানুষ দেখা যাচ্ছে না। আর স্টেশনের মধ্যে ট্রেন থামতেই যাত্রীরা এক এক করে নিচে নেমে আসে, আর সবাই একসঙ্গে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে পড়ে এবং সামনের গেটের দিকে তারা এগিয়ে যেতে থাকে। সিওকু তার মেয়েকে নিয়ে পিছনের গেট দিয়ে যেতে থাকে। সবার থেকে আলাদা হয়ে যাওয়ায় তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে তারা এদিকে কেন যাচ্ছে। তখন সিওকু জানায় এদিকে গেলে তারা সেফ থাকবে। তখন তার মেয়ে বলে এটা তো বাকিদেরও জানিয়ে দেওয়া উচিত। আর সিওকু তখন তার মেয়েকে বোঝাতে থাকে, আর এটা বলে এইরকম পরিস্থিতিতে শুধু নিজেদের কথা ভাবানো উচিত, আর অন্যদের কথা ভাবতে গেলে তাদের এখন চলবে না। আর বাবার মুখে এসব কথা শুনে তার মেয়ে তাকে বলে বাবা তুমি একজন সেলফিশ, আর এই জন্যই মা তোমাকে ছেড়ে চলে গেছে। আর এইসব কিছু শোনার পর সিওকু তার মেয়ের কোনো কথার জবাব দিতে পারে না। আর এই সময় সিওকু খেয়াল করে ট্রেনের ভিতরের ওই পাগলটা তাদের পিছু চলে এসেছে। আর সিওকু তখন ওই পাগলটিকে বলে অন্যদের সঙ্গে ওই গেট দিয়ে যেতে, তো পাগলটি বলে সে ট্রেনের ভিতরে বসে তার কথাগুলো শুনে নিয়েছে, আর সে জানে এই পথে গেলে সে সেফ থাকতে পারবে। আর কোনো উপায় না পেয়ে সিওকু ওই পাগলটিকে সঙ্গে নিতে বাধ্য হতে হয়। অন্যদিকে যাত্রীরা সামনের গেট দিয়ে বেরোতে গিয়ে দেখে সেখানে উপস্থিত সমস্ত আর্মিরা অলরেডি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর সেই সব আর্মিরা এখন তাদের উপরে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আবারও তখন সবার মাঝে আতঙ্কের শুরু হয়, আর হুড়হুড় করে যে যেমন পারে পালাতে শুরু করে। আর ওই জম্বি আর্মিদের একদল সিওকুর এরিয়াতে পৌঁছে যায়, আর তখন একটা জম্বি তার মেয়ে সুয়ানুর উপরে ঝাঁপিয়ে পড়ে। শেষ মুহূর্তে স্যাং ওই জম্বিটাকে মেরে সরিয়ে দেয়, আর তারপরে স্যাং ও তার বউ তার মেয়েকে নিয়ে পালাতে শুরু করে। এদিকে সিওকোর উপরে একটি জম্বি অ্যাটাক করে দেয়, আর ওই জম্বিটা তাকে কামড়ে দিতে যাচ্ছিল, কিন্তু সিওকু ওই জম্বির ভিতরে একটা মোটা বই ঢুকিয়ে দেয় আর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তখন সিওকু, স্যাং আর বেসমেন্টের কয়েকজন প্লেয়ার মিলে প্ল্যাটফর্মের দরজা আটকে রাখার চেষ্টা করে, আর বাকিরা ততক্ষণে সেই স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটার ভেতরে উঠে পড়ে। এদিকে যাত্রীরা ট্রেনের ভিতরে উঠছিল, আর তখনই উপর থেকে জম্বিরা কাঁচ ভেঙে নিচে লাফিয়ে পড়ে এবং যাত্রীদের উপর আক্রমণ করা শুরু করে দেয়। আর এই সময় যমজ দুই বোন ইঙ্গিল আর বঙ্গিল আলাদা দুই বগিতে উঠে পড়ে, আর তারা কেউ কাউকে ছাড়া যেতে চাইছিল না, কিন্তু এই ভাগ্য দুই বোনকে আলাদা করে দেয়। ট্রেনে উঠে তখন ইয়নসুক একজন স্টাফকে প্রেসার দেয়, আর যারা এখনো ট্রেনে উঠতে পারেনি তাদেরকে রেখেই যেন ট্রেনকে ছেড়ে দেওয়া হয়, কেননা অন্যদের জন্য তারা মরতে পারবে না। আর বাধ্য হয়ে সে স্টাফ ট্রেনকে চালু করার মেসেজ দেয়। এদিকে জম্বিদের অতিরিক্ত প্রেসারে কাঁচের দরজাগুলো ভেঙে যায়, আর তাই তাদের আটকাতে না পেরে সিওকু আর স্যাং বাকিদের নিয়ে দৌড়াতে থাকে, আর তারা চলন্ত ট্রেনটাকে দেখতে পেয়ে তার দিকে টার্গেট করে দৌড়াতে থাকে। আর একসময় অনেক কষ্ট করে স্যাং আর সিওকু সেই ট্রেনের ভিতরে উঠে পড়ে, আর তাদের সঙ্গে থাকা বাকিরা সেই স্টেশনের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যায়। এদিকে ট্রেনের ক্যাপ্টেন ফোন করে জানতে চায় ভূষণ পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে কিনা, কিন্তু কন্ট্রোল রুম থেকে সে বিশেষ কোনো মেসেজ পায় না। তবে ক্যাপ্টেন ট্রেনে থাকা সে যাত্রীদের জানিয়ে দেয় ভূষণ পর্যন্ত ট্রেন আর কোথাও থামবে না। এদিকে সিয়ং
বড় বোন ইঙ্গিল আর সেই ভিখারিটা ট্রেনের 13 নম্বর বগিতে উঠেছিল। আর তারা এটাও খেয়াল করে তাদের পাশের বগিতে জম্বিরা ঘুরে বেড়াচ্ছে। তাই সিয়ং সাবধানে সবাইকে টয়লেটে ঢুকিয়ে দেয়। কিন্তু এত সাবধানতার পরেও সেই জম্বিরা তাদেরকে দেখে ফেলে, তাদের দিকে তেড়ে আসে আর তারা টয়লেটের দরজা বন্ধ করতে হিমশিম খেয়ে যায়। সিয়ং তখন আতঙ্কে তার বউকে ফোন দিয়ে তার অবস্থার কথা জানায়। আর অন্যদিকে বেসমেন্ট প্লেয়ার ইয়ংহুক তার ফ্রেন্ড জিংহিকে কল করে জানতে পারে সে অন্যান্য যাত্রীদের সঙ্গে 15 নম্বর বগিতে সেভ রয়েছে। আর ইয়ংহু তখন কাঁদতে কাঁদতে তাকে জানায় তাদের সব ফ্রেন্ডগুলো মারা গিয়েছে। আর জিনহিও তখন ইয়ংহুক জীবিত আছে বলে আবেগে কান্না করতে থাকে। তো যাই হোক, সিয়ংহুক, স্যাং আর ইয়ংহুক ছিল 9 নম্বর বগিতে। আর তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক জম্বিদের সঙ্গে লড়াই করে 13 নম্বর বগিতে যেতে হবে। আর তারপর সেখানে টয়লেটের মধ্যে আটকে থাকা সেই যাত্রীদের নিয়ে 15 নম্বর বগিতে যেতে হবে। আর তারা তিনজনে হাতে কাপড় আর টেপ জড়িয়ে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারপরে বেসবল আর ব্যাট নিয়ে 10 নম্বর বগিতে ঢুকে পড়ে। আর তারপরে জম্বিদের সঙ্গে ফাইট করে তিনজন অনেক কষ্টে 11 নম্বর বগিতে ঢোকে। আর এই বগির মধ্যে ইয়ঙ্গুর বেসবল টিমের বন্ধুরা ছিল। আর তাই সে তাদের উপরে আঘাত করতে পারছিল না, আর তার আবেগ তাকে বাধা দিচ্ছিল। তবে এই সময় তাদের ভাগ্য খুলে যায়। ট্রেনটা একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে। টানেলে ঢুকতেই সেখানে সব অন্ধকার হয়ে যায়। আর তখন তারা খেয়াল করে জম্বিরা অন্ধকারে কিছু দেখতে পায় না। আর অন্ধকারে তারা যে কোনো সাউন্ডকে ফলো করে ছুটাছুটি করতে থাকে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা 12 নম্বর বগি পর্যন্ত পৌঁছে যায়। সেই বগির মধ্যেও বেশ কিছু জম্বি ছিল। আর এরপরে সিউকু স্যাংয়ের ফোনটি নিয়ে একটি বুদ্ধি খাটায়। আর পরে টানেলেই ট্রেনটি ঢুকতে সে ফোনটি ছুঁড়ে মারে। সেই ফোনের মধ্যে অন্য ফোন দিয়ে কল করে, ফলে জম্বিরা সেই সাউন্ড ফলো করে তার দিকে ছুটে যায়। আর এই সুযোগে তারা লুকিয়ে লুকিয়ে 13 নম্বর বগিতে চলে আসে। এটা দরজা খুলে তারা আপনজনদের মুখোমুখি হয়ে অনেক স্বস্তি পায়। আর একটি পরেই টানেল থেকে বেরিয়ে যখন আলোকিত হয় তখন জম্বিরা তাদেরকে দেখে ফেলে। আর তাই তারা চট করে তিনজনে অন্য একটা টয়লেটের মধ্যে ঢুকে পড়ে। সিওকু তখন গুগল ম্যাপে সার্চ করে দেখে পরে টানেলে যখন ওই ট্রেনটি ঢুকবে তাদের পালানোর জন্য 2 মিনিট সময় থাকবে। আর ওই জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলে। ট্রেন যখন পরের টানেলের মধ্যে ঢুকে পড়ে তখন তারা সবাই বাথরুম থেকে বেরিয়ে যায়। এদিকে জম্বিরা পুরো জায়গা জুড়ে বগি দখল করেছিল। আর তাই তার উপরে ব্যাগ রাখা সিলিং দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। আর এরপরে তারা জম্বিদের পার করে নিচে নেমে পাশের বগিতে চলে যায়। তো ফকিরটা সেখানে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। আর সিওকু তখন সে ফকিরটাকে উদ্ধার করতে যায়। আর ঠিক এই সময় তখন ট্রেন টানেল থেকে বেরিয়ে আসে। আর ওই জন্য তারা জম্বিদের সামনে পড়ে যায়। আর তারা দৌড়ে কোনো রকমে পাশের বগিতে চলে আসলেও তারা দরজা পুরোপুরিভাবে বন্ধ করতে ব্যর্থ হয়। সেং তার সব শক্তি দিয়ে ওই দরজা বন্ধ করে রাখার চেষ্টা করে। আর এদিকে বাকিরা ওই 15 নম্বর বগি দরজা খোলার জন্য ডাকাডাকি করছিল, কিন্তু ভেতর থেকে কেউ উত্তর দিচ্ছিল না। আর উল্টো তারা ভেতর থেকে দরজাটি শক্ত করে আটকে রেখেছিল। আর ইয়ংহুক তখন তার বান্ধবী জিঙ্গিকে ডাকতে থাকে, কিন্তু বগির লোকজন তার মুখ চেপে ধরে রেখেছিল। তাই সিওকু ইয়ংহুকে নির্দেশ দেয় দরজা ভেঙে ফেলার। আর ইয়ংহু তখন তার হাতে থাকা ব্যাট দিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। আর এদিকে স্যাং জম্বিদের সামলাতে হিমশিম খেয়ে যায়। আর সিওকু এদিকে তাকে হেল্প করতে এগিয়ে যায়। আর সেই দরজার সামনে বেরিয়ে থাকা জম্বির মাথাগুলোতে আঘাত করতে থাকে। এইসবের চক্করে হঠাৎ একটা জম্বি স্যাংয়ের হাতে কামড় দিয়ে বসে। আর এই কামড়ে সে বুঝে যে অল্প কিছুক্ষণ সে মানুষ হয়ে থাকতে পারবে। আর সে সিওকুকে দায়িত্ব দিয়ে যায় সে যেন তার বউয়ের খেয়াল রাখে। এদিকে জম্বিরা সেই দরজা ভেঙে ফেলে। স্যাং তখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে জম্বিদের আটকে ধরে রাখে। আর অন্যদিকে ইয়ংহুংও 15 নম্বর দরজার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এদিকে স্যাংয়ের স্ত্রী সিয়ং স্যাংকে ফেলে যেতে চাইছিল না, তাই বাধ্য হয়ে সিওকু তাকে টেনে নিয়ে ভেতরে যায়। আর এরপরে তারা সবাই ভেতরে ঢুকতে সক্ষম হয়। শুধু বৃদ্ধ ইঙ্গিল জম্বিদের হাতে ধরা পড়ে যায়। আর এদিকে ভেতরে ছিল তার বোন হিঙ্গিল। তার বোনকে এভাবে খেতে দেখে সে অনেক হতবাক হয়ে যায়। আর বগিতে ঢুকে সিওকু প্রথমে ইয়ংহুলকে ঘুষি মেরে দেয়, কারণ তার কারণে তারা এই দরজা বন্ধ করে রেখেছিল। আর এরপরে সিওকু তাকে বলে সে যদি স্বার্থপরের মতো এরকম আচরণ না করত তাহলে স্যাং আর ইঙ্গিলকে এভাবে মরতে হতো না। এদিকে ইয়ংসুক নিজেকে বাঁচাতে সেখানে থাকা সবাইকে সিওকুর বিপক্ষে লেলিয়ে দেয়। আর সবাইকে বোঝায় যে এরা জম্বিদের সঙ্গে ফাইট করে এখানে এসেছে, আর তাই এরাই নিশ্চয়ই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, তাই এদেরকে তাদের সঙ্গে রাখা যাবে না। আর ইয়ংসুকের কথা শুনে এই বগিতে থাকা সবাই তাদের বিপক্ষে চলে যায়। আর এই বগিতে ঢোকা নতুন যাত্রীদের কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। আর তাদেরকে এটাও বলে তারা যেন সামনের বগিতে চলে যায়। আর এরপরে তারা বিষয় নিয়ে স্বার্থপর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে পরের বগিতে চলে যায়।
আর তাদের সঙ্গে তখন জিংও যোগ দেয়, কেননা এই স্বার্থপর লোকদের সঙ্গে সে এখন থাকতে চায় না। এদিকে স্বার্থপর বগির সবাই প্রস্তুতি নিচ্ছিল যাতে করে সিওকুর গ্রুপের কেউ এই বগিতে ঢুকতে না পারে। এদিকে বগিতে থাকা ইঙ্গিলের বোন জঙ্গিল আপসেট হয়ে একদিকে বসেছিল, আর তার বোনের এরকম অবস্থার জন্য এই বগির ভেতরে থাকা মানুষদের দায়ী ভাবছিল। আর তাই সে দরজার কাছে গিয়ে সে দরজাটা খুলে দেয়, আর তাই সমস্ত জম্বিরা সে বগির ভিতরে ঢুকে পড়ে এবং সবার উপরে সে জম্বিরা ঝাঁপিয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় দীর্ঘ সময়। মেয়েকে এভাবে আপসেট হয়ে বসে থাকা দেখে সিওকু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সোয়ান বলে, বাবা, আমি হয়তো ভেবেছিলাম আমাদের আর দেখা হবে না, আর তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, আর তিনি যদি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয় তাহলে আমি স্কুলে না গাইতে পারা সেই গানটা পুরোটাই শিখব, আর আমি তোমাকে শোনাবো। তখন সোয়ান তার বাবাকে বলে সে যেন তাকে কখনো ছেড়ে না যায়। তখন সিওকু তার মেয়েকে প্রমিস করে আর বলে সে তাকে কখনো ছেড়ে যাবে না। আর এরপরে সিওকু বারবার ফোনে তার বউকে কানেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু ফোনে সেই রিং বেজে গেলেও সেই ফোন কেউ রিসিভ করছিল না। আর একটু পরে তার কাছে সে অ্যানালিস্ট কিমের কল আসে। তখন কিম জানায় বায়োটিক ফার্ম থেকে এই ভাইরাসটা ছড়িয়েছে। তখন সিওকুর ভেতরে অনুশোচনার কাজ করে আর তাকে জানায় তারা এই বায়োটিক কোম্পানির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। আর কিম তাকে এটাও জানায় আপাতত ভুসান ডিফেন্স ফোর্স তুমি এই ধাক্কাটা সামলে উঠতে পেরেছে। সিওকু যদি ভুসানে পৌঁছাতে পারে তাহলে সে বেঁচে যাবে। আর এরই মধ্যে সেই ট্রেনটা আবার হঠাৎ করে থেমে যায়। ক্যাপ্টেন তখন ইন্টারকমে অ্যানাউন্স করে সামনের রাস্তায় ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এই ট্রেন নিয়ে সামনে এগোনো সম্ভব না। আর সে এই ট্রেন থেকে নেমে বাম পাশের একটি ট্রেনের মধ্যে উঠবে। আর কেউ যদি এই ট্রেনের মধ্যে বেঁচে থাকে আর ভুসানে যেতে চায় তাহলে ওই ট্রেনের মধ্যে যেন চলে আসে। এদিকে ট্রেনে বেঁচে থাকা সিওকু গ্রুপের পাশাপাশি এই অ্যানাউন্সটা বদমাস ইয়ংসুক আর ট্রেনের একটা স্টাফ শুনে ফেলে, কারণ তাদের পুরো বগিটা জম্বিতে পরিণত হলেও তারা চুপ করে গিয়ে সে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়েছিল। আর এখান থেকে বের হওয়ার জন্য ইয়ংসুক ট্রেনে সে স্টাফটিকে সে ফাঁদ বানায়। সে স্টাফকে জম্বিদের সামনে ধাক্কা দিয়ে সুযোগ পেয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে সিওকুর গ্রুপ বের হয়ে সেই ট্রেন খুঁজতে থাকে, আর ক্যাপ্টেন তখন সেই ট্রেন নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসে। আর ঠিক ওই সময় তখন জ্বলন্ত একটি ট্রেন সামনের দিক থেকে এগিয়ে আসে, আর সে যখন প্ল্যাটফর্মে থাকা অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা খায়, এদিকে সিওকু ও তার মেয়ে গর্ভবতী মহিলা আর সেই ভিখারিটিকে নিয়ে একটি ট্রেনের মাঝখানে ঢুকে পড়ে। আর যদিও তারা ভাগ্যক্রমে চাপা পড়া থেকে বেঁচে যায়, অন্যদিকে ইয়ঙ্গু সেখানে থাকা একটি ট্রেনের মধ্যে জিনিকে নিয়ে উঠে পড়ে এবং সেই ট্রেনের বগি দিয়ে বিপরীত পাশে দরজা দিয়ে বেরোতে চেষ্টা করে, কিন্তু সেই দরজাটা এমনভাবে আটকে ছিল যে তারা খুলতে পারছিল না। ওই জন্য তারা ওই দরজাটি ভাঙার চেষ্টা করে। আর এই সময় সেই বদমাস ইয়ংসুক চলে আসে, আর সে নিজে বাঁচার জন্য জিমিকে পিছনে ধাক্কা মারে। আর জিমিকে বিপদে দেখে তাকে বাঁচাতে ইয়ংউক এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে যিনি ইনফেক্টেড হয়ে গিয়েছিল, আর তাই সে জম্বি হয়ে ইয়ংগুকে কামড় বসিয়ে দেয়। আর ইয়ংসুক তখনই বগি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। আর সেই চলন্ত ট্রেন থেকে তাকে দেখতে পেয়ে ক্যাপ্টেন তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, কিন্তু ওই বদমাসটা ক্যাপ্টেনকে জম্বিদের মুখে ফেলে দিয়ে দৌড়ে সে ওই ট্রেনের উপরে উঠে বসে। অন্যদিকে সিওকু ট্রেনের নিচ থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, আর একটু ফাঁক পেয়ে সে নিজে বেরিয়ে আসে এবং বাকিদেরও সে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু কয়েকজন জম্বি সেখানে দরজা ভেঙে বেরিয়ে আসে। তাই তাদের আটকাতে সে পাগল ফকিরটা তাদের দিকে তেড়ে যায়, আর সে নিজেকে কুরবানি করে দেয়। সিওকু কোনো রকমে তার মেয়েকে আর গর্ভবতী মহিলাকে বের করে সে চলন্ত ট্রেনের পিছনে দৌড়াতে থাকে, আর তাদেরকে ধাওয়া করতে থাকে শয়ে শয়ে জম্বি। আর এক পর্যায়ে তারা অনেক কষ্টে ট্রেনের পিছনে উঠতে পারে, কিন্তু জম্বিরাও কম ছিল না, তারাও ট্রেনের পিছনে চাপড়ে ধরেছিল। আর এতগুলো জম্বি ধরার কারণে ট্রেনের স্পিড কমে যাচ্ছিল, তাই সিওকু নিচে নেমে জম্বিদের লাথি মেরে হাত ছড়ানোর চেষ্টা করছিল। আর এক পর্যায়ে সে জম্বিদের ট্রেন থেকে হাত ছড়িয়ে ফেলে, আর এরপরে সে অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেয়। আর এরপরে যখন সে সামনের দিকে যায় সে দরজা খুলে দেখতে পায় আর ইয়ংসুক তখন ড্রাইভার সিটে বসে আছে, আর সে একটা জম্বিতে পরিণত হয়েছে, কেননা সে যখন পালাচ্ছিল তাকে জম্বি কামড়ে দিয়েছিল, যাতে করে সে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। আর এরপরে ইয়ংসুক তার উপরে আক্রমণ করে, আর সিওকু যথাসম্ভব তার সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু তার আগেই একটি অঘটন ঘটে যায়। ইয়ংসুক সিওকুর হাতে একটা কামড় বসিয়ে দিয়েছিল, তাই সিওকু এবার বুঝে যায়
তার হাতে এখন অল্প কিছু সময় রয়েছে, আর ওই জন্য সে সুয়াং আর তার মেয়েকে ড্রাইভার সিটে বসিয়ে দেয় আর তাদেরকে শিখিয়ে দেয় কিভাবে ট্রেনের ব্রেক চাপতে হয়। ছোট্ট মেয়েটিও বুঝতে পেরেছিল সে তার বাবাকে হারাতে চলেছে। তখন সিওকু তাকে বোঝায় সে যেন কখনো এই গর্ভবতী মহিলার স্বাদ না ছাড়ে, আর সে যেন সবসময় সিয়ংয়ের সাথেই থাকে, আর যতক্ষণ না সে তার মাকে খুঁজে পায় ততক্ষণ সে যেন এই সিয়ংয়ের সঙ্গেই থাকে। দিকে সিওকু দ্রুত জম্বিতে পরিণত হচ্ছিল, আর তাই সে ইঞ্জিন রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে, আর তাই সে বাধ্য হয়ে ইঞ্জিন রুম থেকে নিচে লাফ মারে। আর অনেকক্ষণ ট্রেন চলার পরে তারা ভূষণের কাছাকাছি এসে পৌঁছায়, কিন্তু সিয়ং দেখতে পায় সামনে অনেক গার্বেজ পড়ে রয়েছে, আর তাই আর সামনে এগোনোর কোনো পথ নেই। আর ওই জন্য সে ইঞ্জিনটি থামিয়ে সামনের দিকে এগোতে থাকে। এমনিতেও সে প্রেগনেন্ট ছিল, আর তার উপরে আবার এতগুলো ধকল, এদিকে তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তাই সুয়ং তাকে সাপোর্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। পড়তে তারা অসংখ্য লাশ পড়ে থাকতে দেখে, কিন্তু এত সব লাশের শোক তাদেরকে ছুতে পারে না, কারণ তারা দুজনই নিজেদের প্রিয় মানুষটিকে হারিয়ে এসেছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তারা একটি টানেলের ভিতরে ঢুকে পড়ে। টানেলের ওপারে ভূষণের সেনাবাহিনীর লোক স্ন্যাপার রাইফেল নিয়ে বসেছিল। তাদের উপরে নির্দেশ ছিল ইনফেক্টেড কাউকে দেখতে পেলে তারা যেন গুলি চালায়। তারা একটি দূরবীনের মাধ্যমে সিয়ং এবং সোয়াংকে দেখতে পায়। তারা বুঝতে পারছিল না এরা কি ইনফেক্টেড না সাধারণ মানুষ। সেই সেনা দুজন তাদের কমান্ডিং অফিসারকে এই ডাউটের কথা জানালে অফিসার তাদেরকে গুলি করার নির্দেশ দেয়। আর যখনই তারা গুলি চালাবে তখনই একটি গান তাদের কানে ভেসে আসে, আর এই গানটা গাইছিল সুয়ান। সে ঈশ্বরের কাছে প্রমিস করেছিল সে তার বাবাকে যদি ফিরে পায় তাহলে তার বাবাকে এই গানটা শোনাবে, কিন্তু তার বাবা তো তার থেকে অনেক দূরে সরে চলে গিয়েছিল, আর তবুও সে তার বাবার স্মরণে এই গানটা গাইছিল। আর এই গানটাই তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। আর তখন সেনারা বুঝতে পারে এরা দুইজন সাধারণ মানুষ, আর তাই তারা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাদের দুইজনকে উদ্ধার করে। আর এর মধ্যে দিয়ে এই সিনেমার গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই জম্বি সিনেমার গল্পটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও জম্বি সিনেমার গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের দেখা হবে শীঘ্রই ট্রেন টু বুসান 2 সিনেমার গল্প নিয়ে।